প্রচণ্ড গরম এবং তীব্র দাবদাহের সতর্কতাও জারি করা হয়ে গিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। যদিও আমাদের রাজ্যের 5 জেলার মধ্যে উত্তরবঙ্গের স্থান এখনও সেই তীব্র দাবদাহের মধ্যে পড়েনি বটে, তবে আগামীতে যে আরও গরম বাড়তে পারে সেটা বলাই যায়। একদিকে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি কিন্তু রয়েইছে, কারণ সামনেই লোকসভা নির্বাচন, আর প্রথম দফার যে নির্বাচন সেটাও 19 তারিখে সংগঠিত হচ্ছে। তবে এত কিছুর মধ্যে যারা প্রার্থীরা রয়েছেন তারাও যেমন ভোট প্রচারে বের হচ্ছেন, তাদেরও স্বাস্থ্যের বিষয় রয়েছে। ঠিক তার পাশাপাশি আমরা যারা আম নাগরিক, যারা সব সময় যে কোনো কাজে তাদের বেরোতেই হচ্ছে রাস্তায় বা যে কোনো জায়গায়, তো সেক্ষেত্রে তারা কিভাবে সাবধানতা অবলম্বন করবেন, বা যদি বলা যায় এক কথায় তারা কিভাবে এই গরমে সুস্থ থাকবেন। তো এই মুহূর্তে আমরা খবর সময় টিম হাজির হয়ে গিয়েছি আমাদের শহরের বিশেষজ্ঞ চিকিৎসক অরুন্ধতী দাশগুপ্তের কাছে। তার কাছ থেকে জানবো এই গরমে নিজেকে ভালো রাখতে হলে আমাদেরকে এই মুহূর্তে কি করতে হবে। খবর সময় লাইভে আপনাকে স্বাগত ম্যাম। প্রথমেই এটাই একটা সাধারণ কোশ্চেন রাখবো যে যদি একজন সাধারণ নাগরিক যার এরকম গরমে তাকে বেরোতে হচ্ছে প্রতিদিন, তবে তাকে তার স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে তাকে প্রথম কি প্রিকশন তাকে নিতে হবে? হ্যাঁ, যেহেতু আমরা শুনছি যে খুব বেশি গরম হবে, হয়তো আমাদের জেলায় আসবে বা আসবে না জানি না, বাট এনিওয়ে সামার তো আসবে। তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন কী ধরনের জামা কাপড় পরে বেরোচ্ছেন। খুব টাইট জামা কাপড়, সিনথেটিক জামা কাপড়, খুব টাইট ফিটিং জামা কাপড়, এই ধরনের জামা কাপড় পরবেন না। কটন লুজ ফিটিং জামা কাপড় পরে বেরোবেন। এবং যখন বেরোচ্ছেন যাদের অনেকক্ষণ বাইরে থাকতে হচ্ছে, যে যতটুকু প্রিকশন নেওয়া সম্ভব, মানে ছাতাটা ইউজ করুন বা যতটা পারা যায় ডিরেক্ট রোদে থাকবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে জলটা মানে হাইড্রেশনের পরিমাণটা যথেষ্ট হওয়া উচিত। এবার যাদের কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো হার্ট ডিজিজ বা কিডনি ডিজিজ এরকম কিছু নেই যার জন্য ডক্টর রেস্ট্রিক্ট করেননি, সেক্ষেত্রে কিন্তু জলটা যথেষ্ট পরিমাণে খাবেন যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়। গরমে তো ডিহাইড্রেশন হয়ে যায়, তো সেটা যাতে না হয় ভালো করে জল ক্যারি করুন। এবং জল মানে অন্য চা কফি এগুলো কিন্তু নয়, মানে ক্যাফিন কন্টেনিং এগুলো নয়। যারা ধরুন ডায়াবেটিক্স তাদের জন্য ফ্রুট জুসও নয়, অন্যরা ফ্রুট জুস খেতে পারেন, কিন্তু ডায়াবেটিক্স যারা তাদের জন্য ফ্রুট জুসও নয়। তো জেনারেলি জলটা যথেষ্ট পরিমাণে খেতে হবে, অ্যাডিকুয়েটলি হাইড্রেটেড থাকতে হবে। এবং অনেকের ধরুন গাড়িতে যারা ট্রাভেল করছেন সেটা দেখতে হবে যে খুব টাইট, মানে জানলা বন্ধ করে অনেক সময় কি হয় বাচ্চাদেরকে আমরা ওয়েট করে রেখে দিই, হয়তো কোনো কাজে যাচ্ছি গাড়ির মধ্যে থাকছে বা অন্য কেউ থাকছে, তো ওরকম দরজা বন্ধ করে, মানে টাইট অ্যাটমসফিয়ার কোনো কিছুতে থাকা উচিত নয়। এই কটা প্রিকশন একটু নিতে হবে, মানে পার্টিকুলারলি হাইড্রেশনটার দিকে দেখতে হবে কারণ বেরোতে তো আমাদের হবেই, আর সবসময় আমরা এসি রুমে বসে থাকতেও পারবো না। তো এই কটা জিনিস একটুখানি বেসিক্যালি মেনটেন করতে হবে। আচ্ছা, জলের কথা বললেন আপনি, তো এই জলের সঙ্গে কি কিছু, যেমন অনেক সময় বলা হয় যে গ্লুকোজ বা ইত্যাদি, বা হয়তো পথে যে আখের রস, বিভিন্ন ধরনের ফ্রুটস এমনি বিক্রি হচ্ছে যেগুলো আমরা বলি একদম স্ট্রিট ফুড কর্নারে, সেগুলো কতটা স্বাস্থ্যের জন্য ভালো, বা যদি বলা যায় সেটা কি ক্ষতিকারক, মানে সেটা কতটা ঠিক রয়েছে? যদি আপনার কোনো রেস্ট্রিকশন নেই, যেমন ধরুন আমাদের ডায়াবেটিক পেশেন্টসদের অনেক রেস্ট্রিকশন থাকে, তারা খেতে পারবেন না এটা ওটা, ওরকম যদি কোনো রেস্ট্রিকশন নেই, ফল ভালো। তবে স্ট্রিট ফুডের হাইজিনিক অ্যাসপেক্ট একটা আছে, তো সেটা কাটা ফ্রুট খোলা থাকলে ওটা হাইজিনিক ব্যাপারটা অনেকটা আছে। তো বাড়ি থেকে তাহলে ক্যারি করুন, ফ্রুটস নিয়ে যান, মেবি খাওয়ার মাঝে একটুখানি ফ্রুটস খেলেন, একটু ভালো, মানে অনেক ধরনের ফ্রুটস আছে যাতে জলীয় বারটা যথেষ্ট থাকে, সেগুলো খান। সেগুলো খাওয়াটা কোনো আনহেলদি না, যদি না আপনার কোনো কারণে ওগুলো রেস্ট্রিক্টেড করা আছে, তাহলে ভালো করে। যদি ধরি যে একজন ডায়াবেটিক পেশেন্ট, তার জন্য তো রেস্ট্রিক্টেড থাকছে যে এই সে খেতে পারছে এবং পারছে না, যদিও সেটাও একবার আমরা জেনে নেব আপনার কাছে। কিন্তু যদি বলি একজন মানুষ যার কোনো রকম রেস্ট্রিকশন নেই, সে কি ধরনের ফ্রুটস এই সময় বেশি তার খাবার মানে খেতে পারে? এখন যেগুলো অ্যাভেলেবল ফ্রুটস আছে, প্রত্যেকটা সিজনে আমাদের নেচার আমাদের সেভাবেই দেয় যেটা আমাদের রিকোয়ারমেন্ট। তো যা অ্যাভেলেবল ফ্রুটস আপনার কাছে আছে আপনি সেটাই খান। কোনো মানে এরকম পার্টিকুলার নেই যে এই ফ্রুটটাই খেতে হবে। কিছু কিছু ফ্রুট আছে, যেমন ধরুন তরমুজ খেলেন, বা যেটার ওয়াটার কন্টেন্টটা বেশি আছে, সে বা শসা টসা, এই ধরনের ফ্রুটসগুলো খুব ভালো, ভেজিটেবলসগুলো খুব ভালো, কারণ এরা খুব হাই ক্যালোরিও নয়, অ্যাট দ্য সেম টাইম যথেষ্ট পরিমাণে জলটা দিচ্ছে। তো এগুলো খেতে পারেন, কিন্তু আপনার কাছে অ্যাভেলেবল যা আছে সেটা খান। একবার সারাদিনের খাবারের মধ্যে ফ্রুটসটাকে রাখুন, জলটা যথেষ্ট পরিমাণে রাখুন। যদি আপনি বলছিলেন গ্লুকোজ, যাদের কোনো রেস্ট্রিকশন নেই তারা সঙ্গে একটুখানি গ্লুকোজ খেতে পারেন, বা এমনি ফ্রুট জুস মানে বটল জুস নয়, বাড়িতে ফ্রুট জুস বানিয়ে
সেই ফ্রুট জুসটা খেতে পারেন, ওখানে অ্যাডেড সুগারটা না দিলেই হলো, খেতে পারেন। আর কেউ কেউ যখন খুব বাইরে যাচ্ছেন একটু লবণ অ্যাড করে নিলেন, বা যাদের দরকার পড়ছে একটু চিনি অ্যাড করে নিলেন, তাহলে ওই মিনারেল, আমরা যখন খুব ঘেমে যাচ্ছি আমাদের জলের সাথে তো মিনারেলসগুলো বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য ওইটুকুটা অ্যাড করে নিয়ে সেটাও করতে পারেন। মানে একটু খেয়াল করতে হবে, সকালবেলা ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছেন বাকি দিনের খাবারের ব্যাপারটা একটুখানি খেয়াল করতে হবে, না হলে কি হবে আপনার জল তেষ্টা পাবে, আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন বা আপনি ওখানে কিছু বটল দিয়ে খাবেন, তখন সেটা আনহেলদি হয়ে যাবে। তো একটু সঙ্গে ক্যারি করে নিয়ে গেলে তাহলে এই জিনিসটা করতে মানে যদি বলা যায় একভাবে যে আমরা কোল্ড ড্রিঙ্কস বা ইত্যাদির দিকে ঝুঁকতে যাই, কিন্তু সেটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। আচ্ছা, আর এই সময় খাবার দাবারের দিকে কি নজর দিতে হবে? খাবার দাবারের দিকে যেটা নজর দিতে হবে যে যথেষ্ট পরিমাণে হতে হবে, সময় মতো ডিহাইড্রেশন না হয়। আমরা বারবার একটা কথা বলে যাচ্ছি যে ডিহাইড্রেশন না হয়। তো খুব বেশি রিচ খাবার খাবেন না, খুব বেশি স্পাইসি অয়েলি এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করে একটু সিম্পল খাবারের মধ্যে থাকুন, লাইট খাবার খান। খুব বেশি গ্যাপও দেবেন না খাবার, যে সকালে খেয়ে গেলাম একদম মানে বিকেল অবধি খাচ্ছি না, অনেকটা ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্সেস থাকে। মোটামুটি একটা ইন্টারভেলে 2-3-4 ঘন্টার ইন্টারভেলে কিছু কিছু খান, যেগুলো ফ্রুটস খান, ভেজিটেবলস খান, লাইট খাবার খান, হালকা খাবার, খুব বেশি মানে কি বলবো অয়েলি জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করুন। আর স্ট্রিট ফুড আমরা সকলে খাই, ওটা আমরা জানি তার প্রোজ অ্যান্ড কনস। তো হাইজিনিক ফুড খান, ঘরে বানানো খাওয়াটা সব থেকে বেস্ট, সেটা যতটা পারি সেটাতে স্টিক করা দরকার। আচ্ছা, যেহেতু আপনার কাছে এসেছি, সেই জায়গায় ডায়াবেটিস যাদের রয়েছে তাদের এক্ষেত্রে কি কি প্রিকশনের প্রয়োজন রয়েছে বিশেষ করে? যখন খুব বেশি গরম পড়ে তখন ডায়াবেটিক পেশেন্টদের সুগার আপ এবং ডাউন দুটোই হয়। মানে এক নম্বর কথা হচ্ছে যে সুগার হাই হয়ে যায়, ডিহাইড্রেশন হয়, ভেসো কনস্ট্রিকশন বলি আমরা, ব্লাড ভেসেলসগুলো একটু ন্যারো হয়ে যায়, তখন সুগার লেভেলে এফেক্ট করে, এটা এক নম্বর। আবার কেউ কেউ আবার ইনসুলিন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে খুব গরম পড়লে ইনসুলিনের অ্যাবজর্পশনে একটু চেঞ্জেস আসে, সেক্ষেত্রে আপ ডাউন হয়ে যায় সুগারটা, সেটা একটু খেয়াল রাখতে হয়। আবার যেটা আমরা বললাম যে ডায়াবেটিক পেশেন্টদের অনেকের কিডনির প্রবলেম থাকে বা অনেকের হার্টের প্রবলেম থাকে, সেক্ষেত্রে জলের মাত্রাটাও তাদের কম রাখতে হচ্ছে। ওদের পক্ষে এই জিনিসটা ব্যালেন্স করাটা একটু দরকার, যে বেশিও খাবো না আবার কমও খাবো না, সেই জিনিসটা মেনটেন করাটা একটু ডিফিকাল্ট অনেক সময়, সেটা মনে রাখতে হয়। একটা জিনিস যেটা আমরা অনেক সময় দেখি সেটা হচ্ছে এই গরমের সময় অনেকে বেড়াতে যান হয়তো কোথাও, এবং গরম যেহেতু খালি পায়ে হাঁটার একটা প্রবণতা থাকে, ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় নার্ভের প্রবলেম থাকে, পায়ে সেন্সেশন কম থাকে, আমরা অনেক সময় দেখি যে তারা ফিরে আসেন পায়ে ইনজুরি হয়ে গেছে। এই জিনিসগুলো একটুখানি স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের একটুখানি খেয়াল রাখতে হয়। সুগারটা মনিটরিং অবশ্যই দরকার, কারণ ফ্লাকচুয়েশনের চান্সটা খুব বেশি। এবং ওনারা যখন খাচ্ছেন ফ্রুট জুস খাবেন না, ফ্রুট জুস খেলে সুগার লেভেলস বেড়ে যাচ্ছে, বা ক্যাফেইন কন্টেইনিং যেটা চা কফি এগুলো একটু অ্যাভয়েড করবেন। মানে যদি বলা যায় যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে চা কফি ইত্যাদি এই বিষয়টাকে একটুখানি কম করে রাখা, মানে ক্যাফেইন জেনারেলি আমরা যখন হাইড্রেশনটা বেশি করতে বলছি তখন আমরা ক্যাফেইন কন্টেইনিং আমরা চাইছি না, চা কফি এগুলো চাইছি না, তো আমরা জলেই স্টিক করতে চাইবো। আর যেটা নন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেটা ফ্রুট জুস, এটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ওটা অ্যাভয়েড করা দরকার, কারণ সুগার বেড়ে যেতে পারে। কোন ক্ষেত্রে একজন মানুষ বুঝতে পারবেন যে তার কিছু সমস্যা হয়েছে এবং ইমিডিয়েট তার চিকিৎসকের পরামর্শের প্রয়োজন রয়েছে? যেহেতু এই গরম রয়েছে, অনেক সময় রাস্তায় চলতে গিয়ে হয়তো কেউ অসুস্থ বোধ করছে, সেটা তো আসবেন সেটা, কিন্তু তাছাড়া মানে যেটা হতে পারে হিট স্ট্রোকের দিকে গেলে যেটা হতে পারে, যেটা হচ্ছে খুব বেশি গরম লাগবে, চোখ মুখ লাল হয়ে যাবে, কখনো একটুখানি কনফিউশন মতো মনে হবে যে পড়ে যাচ্ছে মনে হবে, মানে বসার থেকে উঠতে গেলে পড়ে যাচ্ছেন, বা খুব মানে বুঝতে পারছেন না এক্স্যাক্টলি, মানে মেন্টাল সেন্সোরিয়ামটা নর্মাল থাকছে না, বা চোখ মুখ একদম লাল হয়ে যাচ্ছে, অস্থির লাগছে, এরকম যদি মনে হয় ইমিডিয়েটলি যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনি রোদে আছেন শেডে চলে যাবেন, আর হেল্প মানে আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন এবং হেল্প চাইবেন, কারণ এটা খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করে যেতে পারে। তো সেই জন্য একটা শেডি প্লেসে যেতে হবে, জল দিয়ে তাহলে যদি কেউ আশেপাশে থাকেন জল ঢেলে দিতে হবে বা একটু ঠান্ডা করে নিতে হবে, এবং তারপরে ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নিতে হবে। আর অবশ্যই আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকেও বলবো, তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কাছে কিন্তু আপনারা রাখতে পারেন, কারণ এই মুহূর্তে আমরা রয়েছি ডক্টর অরুন্ধতী দাশগুপ্তের কাছে। তবে আমি একবার যারা যারা ডায়াবেটিক নয় তাদের জন্য যেটা আমরা বললাম সেটাও যেমন আপনারা শুনে নিলেন, ঠিক তেমন যারা একটুখানি এই মুহূর্তে যারা এই ধরনের কিছু রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কথাও কিন্তু তিনি জানালেন। তবে সব থেকে যদি বলা যায় আমাদেরকে সুস্থ থাকতে গেলে সবার আগে যেটা প্রয়োজন রয়েছে সেটা সব ক্ষেত্রেই সমস্ত চিকিৎসকরা একটা কথাই বারবার বলে থাকেন, যে বিভিন্নভাবেই যে স্ট্রিট ফুড বা যেগুলো হাইজিন নয় তেমন খাবারকে একদমই সেখান থেকে সরে
আসতে হবে, আর চা কফি ইত্যাদি এই গরমে একটুখানি কম, ঠিক তাই তো ম্যাম? ঠিক তাই, ঠিক তাই। এবং ম্যাম আপনার তরফ থেকে কি বার্তা থাকবে সকলের জন্য এই গরমের জন্য? মানে আপনারা কেয়ারফুল থাকুন, আমাদের সকলকে ঘরের বাইরে যেতে হবে, আমাদের কাজ করতে হবে। এবং আপনি যেটা বললেন এখন ভোটের কাজ চলছে এবং অনেকেই বাইরে গিয়ে কাজ করছেন, আর প্রলংড অনেক কয়েক ঘন্টা কাজ করছেন। তো একটু নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। যাদের বিভিন্ন ধরনের প্রবলেমস সে ডায়াবেটিস হতে পারে এবং তাছাড়া অনেক কিছু প্রবলেম হতে পারে, নিজেদের ওষুধ খেতে ভুলবেন না, মানে খাবার দাবার অ্যাডিকুয়েটলি ক্যারি করবেন, খুব এক্সেসিভ স্ট্রেইন নেবেন না, যেখানে পারছেন না, মনে হচ্ছে শরীর দিচ্ছে না, থেমে যাবেন, সব কাজই চলবে। শরীরটা যদি মানে বাই চান্স কিছু হয়ে যায় তখন সেটা মুশকিল হয়ে যাবে। সো নিজের যেগুলো রেড ফ্ল্যাগসগুলো বলে সেগুলো রেকগনাইজ করতে হবে যে না আমি আর পারছি না, সেখানে থামতে হবে। এবং যদি ঠিকঠাক করে আপনারা মেনটেন করেন তাহলে অবশ্যই আমরা সকলেই সুস্থ থাকতে পারবো। এবং থ্যাংক ইউ খবর সময় আপনি যে এত সুন্দর একটা সময়ের আগে, আমরা হিট স্ট্রোকের জায়গায় পৌঁছানোর আগে বা লু আসার আগে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন সেই জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, কারণ আপনার প্রচুর সময়ের মাঝখানে আমি একদম অল্প করে সেই সময়টুকু চেয়ে নিয়েছিলাম, এবং ম্যাম যে আমাদের সকলের জন্য সময় দিলেন সেটার জন্য কিন্তু আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ সত্যি কথা আবারও যেটা বলবো, যেহেতু সামনে নির্বাচন রয়েছে এবং প্রচার একদম জোর কদমে চলছে, যারা শুধু প্রার্থী রয়েছে তারাই নয়, যারা তাদের সঙ্গে রয়েছেন তারাও কিন্তু লড়ছেন এবং তারা এই রোদের মধ্যে তারা যাচ্ছেন। এবং কিছুদিন আগে আজকেই কিন্তু আমরা একটা খবরে প্রকাশিত হয়েছে যে কলকাতায় একজন প্রার্থীর সঙ্গে মানে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজন যাচ্ছিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ অসুস্থ হওয়ার আগে আমাকে কি প্রিকশন নিতে হবে এবং আমি কিভাবে সুস্থ থাকতে পারি, এই সমস্ত কিছু কিন্তু আমরা জেনে নিলাম ডক্টর অরুন্ধতী দাশগুপ্তের কাছ থেকে। এবং অবশ্যই আপনারা নিশ্চয়ই এই পরামর্শ মতো আপনারাও ভালো থাকার চেষ্টা করবেন। আরও কিছু আপডেট নিয়ে ফের আপনাদের সঙ্গে হাজির থাকছি আমি সৌমি, আমার সহযোগী মিঠু। ধন্যবাদ।